আসসালামু আলাইকুম। আমি নিশাত তাসনিম পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ৫ম বর্ষে। তো এইচএসসি ২৬ এর যারা আছো, তোমরা কিন্তু জানো যে ইংরেজি ১ম পত্র বা ২য় পত্র ২ ক্ষেত্রেই প্যারাগ্রাফ লিখতে হয়। এবং এখন রিসেন্ট ট্রেন্ডে এমন সব প্যারাগ্রাফ আসতেছে যেটা হয়তো তুমি আগে পড়ো নাই। বা আগে তোমার কোনো আইডিয়াই নাই যে এটা কিভাবে লিখতে হয় বা আগে কোথাও তুমি এটা আমরা তো মেক্সিমাম ক্ষেত্রে যেটা করি আগে থেকে আমরা ছোট থেকে প্যারাগ্রাফ মুখস্থ করে আসছি। ওই ধারাবাহিকতায় এখনো টুকটাক মুখস্থ থাকে বা মুখস্থ করি, করে সেটা ডেলিভারি করি। তো যদি এরকম নতুন টপিক চলে আসে বা এখন যদি স্ট্যান্ডার্ড নিয়ম বলো, তাহলে কিন্তু প্যারাগ্রাফ আসলে মুখস্থ করে লিখাটা কোনো যৌক্তিক কাজ নয়। এবং তুমি যে জিনিসগুলা যে আইডিয়াগুলো একটা বই থেকে পড়ছো, তুমি হয়তো ইন্টারনেট ঘাটাঘাটি করে বা তোমার আইডিয়া থেকে আরো সুন্দর করে প্রেজেন্ট করতে পারো। তো এরকম যদি আননোন টপিক আসে বা হয়তো একটা পরিচিত টপিকও এসেছে, কিন্তু সেটাকে আরো সুন্দর করে কিভাবে লেখা যায় এবং প্যারাগ্রাফে কিভাবে সর্বোচ্চ মার্কস পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। তো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কয়েকটা নিয়ম কানুন আছে। তোমরা জানো প্যারাগ্রাফের ক্ষেত্রে সাধারণত আমরা ২৫০ থেকে ৩০০ ওয়ার্ডের মধ্যে লিখে থাকি এবং এভারেজে যদি বলো ১.৫ থেকে ২.৫ পেজ। গড়ে ২ পেজের মতো হয়ে থাকে একটা প্যারাগ্রাফ। আমি যদি লিখতাম আমার সাধারণত ২.৫ পেজ হইতো। তো এরকম আমরা ১.৫ থেকে ২.৫ পেজের মধ্যে লিখে ফেলার চেষ্টা করব এবং এক্ষেত্রে তোমরা তো জানো প্যারাগ্রাফ নামই হয়েছে কারণ এখানে কোনো সেন্টেন্স ব্রেক হবে না। পুরো জিনিসটাই একটা প্যারার মধ্যে তোমাকে লিখতে হবে এবং এর চেষ্টা করবা সবসময় একটা ফ্রেশ পেজ থেকে লেখা শুরু করতে। অর্থাৎ একটা পেজে ধরো তুমি অন্য একটা টপিক লিখে আসছো এতটুকু, এখান থেকে মনে হলো যে না আমি এখান থেকে প্যারাগ্রাফটা শুরু করি। এত বড় একটা প্রশ্ন এবং এত ইম্পোর্টেন্ট একটা জিনিস এভাবে ব্রেকিং পেজে না লেখাই ভালো। ওকে, নতুন পেজ থেকে শুরু করলে জিনিসটা ভালো দেখাবে। তাহলে বেসিক জিনিসগুলো আমরা আগে খেয়াল করব। এরপর আসো আমরা কিভাবে একটা প্যারাগ্রাফকে স্ট্রাকচারালি গঠন করতে পারি। তো প্যারাগ্রাফের পার্টস এর মধ্যে যদি বলো ব্রডলি এখানে ৩ টা অংশ থাকে। ইন্ট্রোডাকশন, দেন বডি বা ডেসক্রিপটিভ পার্টটা আসে, এরপর আসে কনক্লুশনটা। তো এখানে ইন্ট্রোডাকশন বা টপিক সেন্টেন্স, ইন্ট্রোডাকশনের আরেকটা নাম কিন্তু টপিক সেন্টেন্স। এটা ডিউতে একবার আসছিল যে হোয়াট ইজ টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স হচ্ছে একটা প্যারাগ্রাফ সম্পর্কে বা এক টপিক সম্পর্কে তুমি পুরোপুরি একটা আইডিয়া বা একটা জিস্ট নিয়ে সামারি করে তোমার যে মতামত বা একটা লাইনে তুমি যে স্টেটমেন্টটা দিবে সেটাই হচ্ছে টপিক সেন্টেন্স। তো এখানে ১ম এ টপিক সেন্টেন্সটা আমাদের লিখতে হবে। ধরো এখন বর্তমান ট্রেন্ডে সবথেকে বেশি যে ধরনের প্যারাগ্রাফ আসছে ধরো ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন আসতে পারে কিন্তু বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইন্টারনেট এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষাতে। তো ধরো মোবাইল ফোন আসছে। তো ১ম এই তোমার যে স্টেটমেন্টটা হবে মোবাইল ফোন সম্পর্কে সেটা কি হবে? যে মোবাইল ফোন এমন একটা ডিভাইস যেটা আমাদের আ রেগুলার লাইফে খুবই এসেনশিয়াল একটা জিনিসে পরিণত হয়েছে। এরকম করে একটা তুমি দিলা বা মোবাইল ফোন জিনিসটা কি? এটা একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে ইট ইস বিং ইউজড ইন মেনি সেক্টরস। এরকম একটা স্টার্টিং তুমি দিলা। তাইলে আমরা ১ম এ ইন্ট্রোডাকশনটা এরকম সুন্দর করে লিখে ফেললাম। ১ থেকে ২ টা সেন্টেন্সের মধ্যে তুমি লিখে ফেলবা। এরপর আসো বডি। বডিতে আমরা কি লিখব? তো বডির ক্ষেত্রে আমরা কয়েকটা প্রশ্নের স্টেম বা কয়েকটা কোয়েশ্চেনের ক্যাটেগরি যদি ফলো করি তাহলে খুব সুন্দর করে বডিটা বড় করা যায়। তো দেখো ১ম এই তুমি বডিতে টপিক সেন্টেন্স যেটা লিখেছো মোবাইল ফোন এইটা সম্পর্কে আরো কিছু লিখবে যে জিনিসটা আসলে কি? তুমি ১ম এ ধরো লিখছো এটা আমাদের জীবনের খুব এসেনশিয়াল একটা জিনিস বা কমিউনিকেশনে ব্যবহৃত হয়। এরপর তুমি চাইলে ওটার যে আ কি বলবো আবিষ্কারের হিস্ট্রি সেটা লিখতে পারো। এরপর তুমি একটু করে লিখতে পারো যে এইটা কিভাবে কন্ট্রাক্টের ক্ষেত্রে বা কোথায় ব্যবহৃত হচ্ছে, কিভাবে কি সেটা লিখতে পারো। বা তুমি চাইলে তোমার যদি কোনো পার্সোনাল মতামত থাকে ফোন সম্পর্কে তাহলে তুমি সেটা লিখতে পারো। দ্যাট ইস এই যে টপিক সেন্টেন্স সেইটা সম্পর্কে আমরা আর ২-১ টা কথা বা টপিক সেন্টেন্স তো আমরা সামারি করে লিখি। তো ওই সম্পর্কে তুমি প্রত্যেকটা কিওয়ার্ড ভেঙে এখানে লিখে ফেলবা। ওকে, এরপর যেটা আসবে সব জায়গাতে এই প্যাটার্নটা ফলো করবা। ওই জিনিসটার অ্যাডভান্টেজ আসবে। তাহলে মোবাইল ফোনের ধরো তুমি ৫ টা অ্যাডভান্টেজ এখানে লিখে ফেললা। ৫ টা অ্যাডভান্টেজেস তো খুব ইজিলি পাবা তুমি। যে একটা সময় ছিল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় একটা নিউজ পৌঁছাইতে ২-৩ দিন লেগে যেত চিঠির মাধ্যমে। সেটা এখন ইজিলি তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় বলতে পারতেছো। এবং এটা একটা এন্টারটেইনমেন্ট এর ওয়ে। আমরা এখন ফোনে মুভি দেখি, গান শুনি, সবকিছু করি। গেম খেলি। এটা বলতে পারতেছো। তারপরে তুমি অনলাইন ক্লাস করছো। অনলাইন ক্লাসের একটা মাধ্যম ফোনকে বলতে পারছো। আ এরপর ধরো ইন্টারনেট ব্রাউজিং এন্ড কোনো নতুন কিছু শেখার জন্য ফোনের কোনো বিকল্প নাই। এটা বলতে পারতেছো। এরকম তুমি কয়েকটা ৫-৬ টা অ্যাডভান্টেজ লিখলা। এরপর আসো ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ লেখার পরে ডিসঅ্যাডভান্টেজ লিখবা এবং এখানে ধরো ৫ টা লিখলা। ডিসঅ্যাডভান্টেজ কি? আমরা প্রচুর সময় ফোনে ব্যয় করছি। আমাদের স্টুডেন্টদের পড়াশোনার সময় নষ্ট হচ্ছে একটা। দ্বিতীয় কথা চোখ
এবং আমাদের ফিজিক্যাল স্ট্রেইন হচ্ছে, চোখের ক্ষতি হচ্ছে, এবং দেখা যাচ্ছে দীর্ঘ সময় একই পোস্টারে ফোন দেখার ফলে ফিজিক্যাল কিছু ডিসকমফোর্টও হচ্ছে। এটা লিখতে পারো। এরপর লিখতে পারো যে আমাদের এখানে দেখা যাচ্ছে ফোন দেখবা আমরা দুইজন পাশাপাশি বসে আছি, কেউ কারোর সাথে কথা বলতেছি না, ফোনে টিপতেছি। সো সোশ্যালাইজেশনের একটা ডিসট্যান্স তৈরি হচ্ছে। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত কন্ট্যাক্ট করতে পারছি, কিন্তু কাছাকাছি যে আমাদের আগে যে সম্পর্কটা যত কি বলবো যত ন্যাচারাল ছিল ওরকম আর নাই। এখন সবসময় আমরা ফোন নিয়ে ব্যস্ত থাকি। এটা তুমি লিখতে পারতেছো। এরকম কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ তুমি এখানে লিখবা। ওকে, এরপর আমরা আর ২ টা পয়েন্ট লিখবো অ্যাডভান্টেজ এর ক্ষেত্রে। এই অ্যাডভান্টেজ গুলোকে আরো কিভাবে বাড়াবো, যে ফোনের যে ইউজেস গুলো আছে এটা কিভাবে আরো বাড়াইতে পারি সে সম্পর্কে তুমি তোমার কিছু মতামত দিবা, এবং ডিসঅ্যাডভান্টেজ গুলোকে কিভাবে কমাইতে পারি। স্টুডেন্টের জন্য স্ক্রিন টাইম কিভাবে আমরা রিডিউস করতে পারি, চোখের যে স্ট্রেইনটা হচ্ছে স্ট্রেইনটা কিভাবে কমাতে পারি, এই জিনিসগুলো তুমি ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে লিখে ফেলবা। ওকে, এরপরে সবকিছু তুমি বলা হয়ে গেছে, অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এখন আমরা বিতর্কের ক্ষেত্রে কি করি, আমাদের অপিনিয়নটা দিতে চাই। এখন এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবকিছু মিলে তোমার একটা অপিনিয়ন আছে না, যে সবকিছু মিলে এটা ক্ষতিকর নাকি ভালো, বা যদি এখানে সবকিছু মিলে ভালো হয় তাহলে ক্ষতিকর দিকটা কিভাবে মেনটেন করে আমরা ভালো দিকটাকে নিতে পারি, বা এভারেজ তোমার সবকিছু মিলে তোমার যে মতামত মোবাইল ফোন সম্পর্কে সেটা তুমি এখানে অপিনিয়নের মধ্যে লিখবা। অ্যাট লাস্ট সবকিছু শেষ, এখন তুমি একটা কনক্লুশন দিবা। কনক্লুশনটা তোমার ওই মতামতের মতোই হবে, যে এত অসুবিধা থাকার পরও আমরা যদি ভালোভাবে ফোনটাকে ইউটিলাইজ করতে পারি তাহলে অবশ্যই এর একটা ভালো ইফেক্ট আমরা পাবো। এইভাবে করে আমরা সুন্দর করে এইভাবে যদি তুমি এই জিনিসগুলো ফলো করো তাহলে এখানেই কিন্তু এই ৫, ৫, ১০ এখানে ধরো ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ লাইন হয়ে যাচ্ছে। ২০ লাইন ইজিলি ২ পেজ বা তারও বেশি হয়ে যাবে। এটা ফলো করে তুমি সুন্দর করে লিখতে পারবা। এখন ২টা জিনিস অবশ্যই খেয়াল করবা। ২টা জিনিসের মধ্যে প্রথমেই আসবে গ্রামার। গ্রামারটা একটু ফলো করার চেষ্টা করবে, নাইলে কিন্তু মার্ক কাটা যাবে। আর একটা হচ্ছে স্পেলিং। তুমি যদি গ্রামার আর স্পেলিং ঠিক রেখে সুন্দর কনসেপ্ট বিল্ড আপ করতে পারো, হাতের লেখাটা একটু সুন্দর করো, কাটাকাটি ছেড়াছেড়ি না করো, তাহলে কিন্তু টিচার তোমাকে হাইয়েস্ট মার্কস দিতে বাধ্য। অনেক সময় ফুল মার্কসও দেয়, আসলে ফুল মার্কস দেয়। তোমরা বোর্ড এক্সামের মার্কস দেখলেই তো সেটা বুঝো। নাইলে 95 কেমনে পায়, একজন 96 কিভাবে পায় ইংলিশ গ্রামারে যদি এখানে ফুল মার্কস না পাই। তাহলে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে ফোকাস করে আমরা যদি গ্রামার এবং স্পেলিংটা ঠিক রাখতে পারি, লেখাটা সুন্দর করতে পারি, প্রেজেন্টেশন সুন্দর হয়, তাহলে ফুল মার্কস পাওয়া সম্ভব। ঠিক আছে, তারপরও বর্তমানে যে টপিকগুলো প্রচুর পরিমাণে আসছে, তুমি অবশ্যই কোনো একটা বইয়ের থেকে ভালো হয় তুমি যদি ChatGPT বা জেমিনি বা গুগল ঘাটাঘাটি করে ওই ব্যাপারে কিছু জিনিসপত্র পড়ে যাও, আর্টিকেল পড়ে যাও। এখন তো অত সময় নেই। আমি যে কাজটা করতাম একাডেমিক লাইফে, যখন এইচএসসিতে আগে না, আমার আগে থেকেই আমি এই প্যারাগ্রাফ বা লেটার বা যেগুলো মেমোরাইজিং পার্ট এগুলো যেগুলো আসে, বিশেষ করে প্যারাগ্রাফটা আর কম্পোজিশনটা, এগুলা এই বিভিন্ন রকম সোর্স ঘাটাঘাটি করে সুন্দর করে নিজের মতো নোট করে লিখে ফেলতাম। নোটটা আমার কাছে এখনো আছে। তো যারা এইচএসসি ২৭-২৮ আছো তোমরা চাইলে সুন্দর করে নিজের মতো করে নোট করে ফেলতে পারো। অনেক কিছু একসাথে থাকবে এবং চেষ্টা করবা সেক্ষেত্রে নোটটা বানানোর ক্ষেত্রে ৪-৫ পেজ লেখার। তাহলে ৪-৫ পেজ থেকে কেটে ছেটে তুমি পরীক্ষার হলে কিছু যদি মনেও না থাকে তাও ২ পেজ হয়ে যাবে। তো সুন্দর করে এভাবে করে একটু দেখে যাবা পরিচিত যেগুলা। কারণ হুট করে একটা জিনিস আমি হয়তো আইডিয়া এমন কিছু আসছে বা পরীক্ষার স্ট্রেসে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মাথায় আসছে না। তো এখন যদি একটু পড়ে যাও, দেখে যাও, তাহলে আশা করা যায় যে কিছু জিনিস মাথায় আসবে। তো এই তো এইভাবে করে সুন্দর করে প্যারাগ্রাফ লিখলে আশা করা যায় ভালো মার্কস পাবে। আর নেক্সট কোন একটা ভিডিওতে আমরা নতুন একটা টপিক কিভাবে প্রেজেন্ট করব সেটা শিখবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।